রেস্টুরেন্ট থেকে বেরোতেই বিথির দেখা হলো প্রতীকদার সঙ্গে। কিরে বিথি, তুই এখানে? শাড়ি টাড়ি পরে কি ব্যাপার? কার সঙ্গে এসেছিস? বিথি বিভোরকে দেখিয়ে বলল, আমার পরিচিত এক বন্ধু, নাম বিভোর। প্রতীকদা বিথিকে আস্তে করে বলল, প্রেম করছিস? বাড়িতে বলে এসেছিস? বিথি মাথা নিচু করে বলল, হ্যাঁ, সবাই জানে। বাহ, তাহলে তোরা বিন্দাস ঘোর, আমি চলি। প্রতীক চলে গেলে বিভোর বিথিকে জিজ্ঞাসা করল, কে এটা? চেহারাটা দেখে যেন কবি কবি মনে হলো। নাম করা কোনো কবি নাকি বলো তো? আমার আবার কবিতা নিয়ে তেমন চর্চা নেই তো, তাই উঠতি কবিদের কাউকে চিনি না। বিথি বলল, ও হলো প্রতীকদা, আমাদের পাড়াতেই থাকে। দিদির সঙ্গে একসঙ্গে স্কুলে পড়তো। ক্লাস 10 পর্যন্ত একসঙ্গে পড়াশোনা করেছে দুজনে। 11-12-এ দুজনের বিভাগ আলাদা হয়ে গেলেও এক স্কুলেই পড়তো দুজনে। আমি 11-12-এ পড়ার সময় বেশ অনেকবার প্রতীকদার কাছে নোটস নিতে যেতাম। ইংলিশে MA করেছে, এখন মনে হয় PhD করছে। এখনও চাকরি পায়নি কোথাও, কিন্তু প্রচুর টিউশন পড়ায়। 9 থেকে 12-এর 200-300 বা তার বেশি ছেলে মেয়ে প্রতীকদার কাছে পড়তে আসে। মাস্টার হিসেবে খুবই ভালো প্রতীকদা, মানুষ হিসেবেও। প্রতীকদা দিদিকে ছোটবেলা থেকে ভালোবাসতো মনে মনে, এখনও ভালোবাসে, দিদি না জানিয়ে দেবার পরেও। আমি জানি, কারণ প্রতীকদার নিজের ঘরের টেবিলে এখনও দিদির একটা ছবি রাখা আছে। কিন্তু সে ভালোবাসা বোঝার উপায় নেই। কখনো দিদির কাছে ঘ্যান ঘ্যান করেনি, দিদিকে বিরক্ত করেনি, শুধু মনের ভেতরে মানুষটাকে বসিয়ে রেখেছে। দিদি 12-এর এক্সাম দেবার পর আমাকে প্রতীকদার কথাটা বলেছিল। আমি খুব অবাক হয়েছিলাম দিদির কথায়। কেন বিথি? থাকো সব কথা। আপনি জিজ্ঞাসা করলেন না প্রতীকদা কবি কিনা? কবি নয়, তবে প্রতীকদা অনেক লেখালেখি করে। শহরের বেশ কয়েকটা ম্যাগাজিনে প্রতীকদার আর্টিকেল নিয়মিত বেরোয়। বাহ, বেশ গুণী মানুষ তো। তবে আপনার দিদি ওনাকে না বলেছিলেন কেন? আচ্ছা, উনি কি আমার না বলাতেও কষ্ট পেয়েছিলেন? আমার ওনাকে সরি বলা উচিত ছিল, বলা হয়নি। ওনার নিশ্চয়ই খারাপ লেগেছিল এভাবে মুখের ওপর। আপনি প্রথম যে দিদির মুখের ওপর না বলেছিলেন, নয়তো দিদি সবার মুখের ওপর না বলে। কার খারাপ লাগলো তা নিয়ে মোটেই ভাবে না। না বললে যে কষ্ট হয় সেটা আপনি ওকে বোঝাতে পেরেছেন। আমি কিন্তু ওনাকে ওসব বোঝাতে টোঝাতে যাইনি। তোমার দিদিকে দেখার আগে আমি তো তোমাকে দেখে ফেলেছিলাম, তোমাকেই ভালো লেগে গেল, তাই ওনাকে না বলতে বাধ্য হলাম। একসঙ্গে দুজনকে বিয়ে তো করা যায় না, তাই না? বলে বিভোর হাসতে লাগলো। তারপরেই বলল, আমি আর তোমার সঙ্গে আপনি আগে করে কথা বলতে পারছি না, তুমি করেই বলছি। এইটুকু মেয়েকে তুই করে বললেই ভালো হতো, কথা বলাটা আরো সহজ হতো। কিন্তু ওই রাস্তাঘাটে কেউ যদি আবার আমাদের কথা শোনে, ভাবে এরা দুজন ভাই বোন একসঙ্গে বেড়াতে বেরিয়েছে। বিভোর আবার হাসতে লাগলো। তুই কোনোটাতেই আমার আপত্তি নেই। লোকে আমাদের ভাই বোন ভাবলেও আমার কিছু যায় আসে না। সত্যি, আমি লোকের কথায় কিছু ভাবি না, কারণ লোকের কথা শুনলে আমি পাগল হয়ে যেতাম এতদিনে। আমাকে যারা খুব ভালোবাসে, আমি শুধু তারা কি বলবে, তারা কি ভাববে সেইটুকুই চিন্তা করি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে কি ভাবলো, কি বলে গেল আমার ভালো চেয়ে, সত্যি এগুলো আমি জানতেই চাই না। ছোটবেলা থেকে যেখানে গেছি, মামার বাড়ি থেকে পিসির বাড়ি, সব জায়গায় শুধু আমাকে বোঝানো হতো আমি কতটা কালো। ঠিক কিসের মতো কালো? আমার চেহারাটার ঠিক কোন পশুর মতো? আমি পড়াশোনাতেও পিছিয়ে, তাহলে আমার কিভাবে বিয়ে হবে? কিভাবে আমি পাশ করব একটার পর একটা বড় পরীক্ষা? এত চিন্তা আমার জন্য যারা করতো, তারা আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালোভাবে পাশ করে যাবার পরেও কথা বলা ছাড়েনি। তিথির মতো ইঞ্জিনিয়ারিং তো পড়তে পারবি না, কি জানি বাবা তোর যে কি ভবিষ্যৎ হবে। এসব শুনতে শুনতে এক সময় কান দুটো পেকে গিয়েছিল আমার। তারপর নিজে থেকেই এইসব মানুষগুলোর থেকে নিজেকে দূরে সরিয়ে নিই। কারো বাড়ি যাই না আর। কেউ আমাদের বাড়ি আসলেও আমি তাদের সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করি না। তাতে ওরা আমাকে অনেক কিছু ভাবে। বাবা মাকে হয়তো উল্টোপাল্টা বলার চেষ্টাও করে, আমি সেসব জানতেও চাই না। একা একাই থাকতে বেশি ভালোবাসি আমি। আমার ঠাম্মাই আমার বেস্ট ফ্রেন্ড।
কলেজেও দু একজন বন্ধু আছে আমার, তাদের অবশ্য আমার চেহারা, আমার গায়ের রং, আমার পড়াশোনায় মাথা, এসব নিয়ে মাথা ব্যথা নেই। ওদের সঙ্গে সব রকম বিষয়ে কথা বলি, কিন্তু কোনো মানুষের চেহারা নিয়ে কথা বলতে আমার লজ্জা হয়। কেন বলবো একজনের চেহারা নিয়ে কথা? কোন মানুষটা একেবারে নিখুঁত হয় বলুন তো? সবার মধ্যেই খুঁত থাকে, কারো বেশি কারো কম। তাহলে যার খুঁত বেশি চেহারায়, তাকে সামনে থেকে গিয়ে বলবো তুমি দেখতে খারাপ, বা পেছনে তার চেহারা নিয়ে বিশ্রী আলোচনা করে মজা পাবো? কেন? তার চেহারা, তার জীবন তাকেই কাটাতে হবে। তাহলে আমরা শুধু আলোচনা করে তার কি উপকার করব? একটা মানুষের বাইরের রূপটুকু শুধু কিভাবে তার পরিচয় হয়। কত সুন্দর চেহারার পেছনে না জানি কত কুটিলতা, কত হিংস্রতা, কত অহংকার লুকানো আছে, যা বাইরে থেকে বোঝা যায় না। যে মানুষটার সঙ্গে সারাটা জীবন কাটাবো, তার বাইরের রূপটুকু দিয়ে কি জীবনে সুখ পাওয়া সম্ভব, যদি তার ভেতরের মানুষটা ভালো না হয়? তুমি ঠিকই বলেছ বিথি, চেহারাটা আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা নিজেদের মনটা অনেক বড় করতেই পারি। যাই হোক, আমাকে নিয়ে আর কিছু কোয়েশ্চেন আছে তোমার? থাকলে জেনে নাও। এখন 1 মাস আর দেখা হবে না। আজ রাতে বেরিয়ে যাচ্ছি, কাল অফিস জয়েন করতেই হবে। তুমি রাজি থাকলে পরের মাসে আবার আমাদের দেখা হবে। এখন কি একটু গঙ্গার ধারে গিয়ে বসবে, নাকি বাড়ি ফিরবে? চলুন গঙ্গার ধারে গিয়ে বসি, তবে বেশিক্ষণ নয়। আমাকে তুমি বলতে অসুবিধা আছে? আর একটু সময় লাগবে, এত তাড়াতাড়ি আমি নিজেকে পরিবর্তন করতে পারি না। কিছু মনে করবেন না। ঠিক আছে, অসুবিধা নেই। তুমি আমার ছাত্রী আর আমি মাস্টার মশাই, সেইভাবে কথা বলি তাহলে। ছাত্রীর সঙ্গে মাস্টার মশাইরা প্রেম করে তো, বিয়ের পরে কিন্তু ছাত্রীটা দিদিমণি হয়ে যায়, আর মাস্টার মশাই ছাত্র। দুজনে একসঙ্গে আবার হো হো করে হেসে উঠল। গঙ্গার ধারে এসে বসল দুজনে। হেমন্তের আবহাওয়ায় গঙ্গার ধারের পরিবেশ বেশ মনোরম লাগছে। দুজনেই বেশ কিছুক্ষণ প্রকৃতিকে উপভোগ করল চুপচাপ বসে। পাশাপাশি বসে থাকা দুটো মানুষ জানে না তাদের ভবিষ্যৎ কি, সারা জীবন তারা এইভাবে পাশাপাশি থেকে কাটাতে পারবে কিনা। তবু দুটো মানুষই একে অপরের প্রতি এক বিশেষ টান অনুভব করতে শুরু করেছে যেন, আর সেই কারণেই এই মুহূর্তগুলো হয়ে উঠছে আরো সুন্দর, স্মরণীয়। নিস্তব্ধতা ভেঙে বিভোর বলল, তুমি আমার অতীত সম্পর্কে কিছু জানতে চাও না বিথি? না, চাই না। কেন? কারণ তোমার অতীতের ছায়া আমাদের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই শেষ করে দিতে পারে। কিন্তু বিথি, অতীত ছাড়া যে বর্তমানের জন্ম হয় না। অতীতের ভুলগুলোই তো ভবিষ্যতের ঠিক রাস্তাটা চেনায়। এক একটা বর্তমান মুহূর্ত ক্ষণিকেই অতীত হয়ে চলেছে। কিছুক্ষণ আগের আমাদের কথালাপ এখন অতীত হয়েছে। সেই অতীতকে ধরেই তো আমরা এই বর্তমানও অতীত হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যতের স্বপ্ন বুনছে তো এরাই। এদের তুমি অস্বীকার করবে কি করে? তাও আমি জানতে চাই না, তুমি শুধু এটুকু আমাকে কথা দাও, তোমার অতীত আমাদের বর্তমানে যেমন অধিকার বসাতে পারেনি, সেরকম ভবিষ্যতেও কখনো পারবে না। না বিথি, কখনোই পারবে না, কথা দিলাম। আমার অতীতকে আমি অতীতেই রেখে এগিয়ে এসেছি অনেকটা। সে আমার বর্তমানে যেমন দাগ কাটতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, এটুকু নিশ্চিত তুমি থাকতেই পারো। তাও তোমাকে আমার সবটুকু না বললে আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। সব শোনার পর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেব। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি বিথি, তুমি আমাকে বিয়ে না করলেও তুমি আমার মনে থেকে যাবে সারা জীবন। সুবিমল বাবু এই সবে বাড়ি ফিরেছেন। হাত মুখটা ধুয়ে বসতে না বসতেই তিথির ফোন। বাবা, তুমি বাড়ি ফিরেছ? মাকে একটু আগে ফোন করেছিলাম, বলল তুমি ওই বিভোরের বাড়ি গেছো। হ্যাঁ রে মা, এই তো ফিরলাম। তোর পিসির বাড়ি হয়ে ফিরলাম, তাই একটু দেরি হলো। তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, ঠিক আছি। কেমন দেখলে ছেলেটার বাড়ি? কি বললো ওরা? বিথি কোথায়? বিথিমা এখনো ফেরেনি, এখনই একবার ফোন করি। বিভোরকে একবার বাড়িতে আসতে বলবো। তোর পিসিমশাই বলছে সামনাসামনি একবার ভালো করে কথা বলে নিয়ে তারপরে এগোতে। কেন, কি হয়েছে? আরে সেরকম কিছু নয়, তবে তোর পিসিমশাই বলছে বিভোর হয়তো বিথিকে
কোনো স্বার্থে বিয়ে করছে। মানে কিসের স্বার্থ? ওই ওর ঠাকুমা দাদু তো অসুস্থ, তাই হয়তো বিথিকে বিয়েটা করছে, দেখাশোনা করতে পারবে বিথি। কিন্তু আমার এটা কখনোই মনে হয় না। ওনাদের ব্যবহার বেশ ভালো লাগলো আমার। আর ছেলেটার নিজের বেশ চেষ্টা আছে, পুরনোকে বাঁচিয়ে রাখার চেষ্টা। পুরনো বাড়িতে নিজের একটা ঘর তুলেছে নিজের জন্য। আজকাল তো ছেলে মেয়ে চাকরি পেলেই এসব পুরনো বাড়ি ছেড়ে হয় কাজের জায়গাতেই পাকাপাকিভাবে থেকে যাবে ভেবে সেখানেই ব্যবস্থা করে নেয়, নয়তো কলকাতার ঝাঁ ঝকঝকে আবাসনে ফ্ল্যাট কিনে ফেলে। কজন আর পুরনো বাড়ি মেরামত করিয়ে নিয়ে সেখানে নিজের ঘর তোলে। তার ওপর মণিমালা দেবী বললেন ছেলেটা ওর ঠাকুমা দাদুর জন্য খুব চিন্তা করে, প্রত্যেক মাসে মাসে যাতায়াত করে। আজকালকার ছেলেমেয়েরা বাইরে গেলে বাবা মাকেই ভুলে যায়, তার ওপর আবার ঠাকুমা দাদু। তুমি কি কথাটা আমাকে বলছো বাবা? আরে না না, তোকে কেন বলবো, আমি জেনারেল বলছি আর কি। আমিও ফ্ল্যাটটা কিনেছি এখানে, হয়তো সেই জন্যই আমাকে বললে। যাক। আরে না না, তোকে বলতে চাইনি তিথি, রাগ করিস না। ছাড়ো বাবা, বিথি ফিরলে তোমাদের কি ঠিক হয় আমাকে জানিও। আমারও তোমাদের একটা খবর দেবার আছে। কি খবর বল? বলবো, তোমাদের না বললেও হয়, কিন্তু ভাবলাম জানিয়ে দেওয়াটা ভালো, তাই। কি রে? আমিও বিয়ে করছি বাবা। মানে হঠাৎ করে এসব কি বলছিস? ঠিকই বলছি বাবা, আর তুমি ঠিকই শুনছো। কিন্তু তুই এবারে এসে তো কিছু বললি না। আমরা যে ছেলে দেখছিলাম সে তো তোর বিয়ের জন্যই। তখন কিছু ঠিক ছিল না তাই বলিনি, আজই ডিসিশন নিয়েছি তাই তোমাদের জানিয়ে দিলাম। এরকম হুটপাট ডিসিশন নেওয়া যায় তিথি? কেন যায় না? তোমরা যে বিথির বিয়ে দিচ্ছ সেটা কি দীর্ঘদিনের পরিচয়? ছেলেটাকে কি তোমরা ছোটবেলা থেকে চেনো? না তো, তাহলে আমি করলেই যত আপত্তি। শোন তিথি, ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিতে হয়। বিথির বিয়েটা আগে দিচ্ছি বলে কি তোর খারাপ লাগছে? তাহলে না হয় এখন বিথির বিয়েটা দেব না, কিন্তু তুই উল্টোপাল্টা ডিসিশন নিস না। আমি জানতাম তুই আমার ম্যাচিওর মেয়ে, ভেবেচিন্তে কাজ করিস। এরকমটা আশা করিনি তোর থেকে তিথি। ম্যাচিওর মেয়েকে বসিয়ে রেখে নিজের বাচ্চা মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে গেলে? তিথি, তুই সব কিছু জেনে এই কথা বলছিস? আমার জানানোর কথা ছিল, জানিয়ে দিলাম। এমন তো নয় যে বিয়েটা করে নিয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি, তাই এত অবাক হবার কিছু নেই। আমার যথেষ্ট বয়স হয়েছে, নিজের ভালোটা নিজে ভালোই বুঝি, তাই আমাকে নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। তোমার বাচ্চা মেয়েটাকে নিয়েই ভাবো সারা জীবন, আমার অসুবিধা নেই। আচ্ছা শোন তিথি, রাগ করিস না। ছেলেটাকে সেটা তো বললি না, তুমি তো শুনতেই চাইলে না। বল তার নাম কি, কি করে, কোথায় থাকে? ওর নাম মনীষ, আমাদের অফিসে জয়েন করেছে এই মাস 4, বাড়ি দিল্লিতে। মাত্র 4 মাস চিনিস? হ্যাঁ, তাও তো 4 মাস। বিধি বিভোরকে কতদিন চেনে, তাও তো ওদের বিয়ে দিতে চাইছো? সুবিমল বাবু থমকে গেলেন কিছুটা, এরপরে আবার জিজ্ঞেস করলেন, মনীষের পদবী কি? বাড়িতে আর কে কে আছে মনীষের? বাবা, না আমার মনীষের পদবিতে ইন্টারেস্ট আছে, না ওর বাড়ির লোকজনে। ওর বাড়ি নিয়ে আমার মাথা ব্যথাও নেই। আমরা এখন থেকে একসঙ্গে থাকবো ঠিক করেছি, আমার ফ্ল্যাটে। বিয়ের পরেও এখানেই থাকবো, তাই মনীষের বাড়ি ঘর বাবা মা এসব নিয়ে ভেবে আমি কি করব? কিন্তু বিয়ের আগে? হ্যাঁ বাবা, এই জন্যই তোমাদের কিছু বলতে চাই না। তোমরা আর সে পুরনো বস্তা পচা ধ্যান ধারণা থেকে বেরোতে পারো না। এমনিতেই আমি ওই অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাস করতে পারি না, তাই আমাকে আমার মতো করে এগোতে দাও। কিন্তু বিয়ে তো শুধু একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হয় না রে, দুটো পরিবার ও আত্মীয়তার সূত্রে বাধা পড়ে। বাঙালি রীতিনীতি নিয়ম সংস্কার এসবের কি কোনো মূল্য রইল না? ওসব ফালতু নিয়মের বেড়াজালে নিজেকে বেঁধে রাখা আমার পক্ষে সম্ভব নয়। তাও তো ভালো বলো তোমার মেয়েকে যে বিয়েটা করছি। অনেকে তো এখানে বিয়ে না করেই থেকে যাচ্ছে একসঙ্গে, তারা কি মানুষ নয়? আমি অত কিছু জানতে চাই না। তুই যে বিয়ে করছিস মাকে বলেছিস? হ্যাঁ, মাকে আজই বলেছি। ঠিক আছে, তবে বিথির বিয়েটা ঠিক হলে দুজনের একই দিনে একসঙ্গে বিয়ে দেব। তুই মনীষের বাবা মায়ের ফোন নম্বর দিস আমাকে, আমি কথা বলবো। মনীষের সঙ্গেও কথা বলতে হবে আমাকে। না বাবা, অত ন্যাকামি করে লোক দেখিয়ে সারা পাড়া খাইয়ে আমি বিয়ে করতে পারবো না।
আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব। হ্যাঁ, একটা পার্টি দিতে পারি আফটার ম্যারেজ, আমার বন্ধু বান্ধবীদের খাওয়াতে হবে। আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি সব জানিয়ে দেব। তিথি ফোনটা রেখে দিল। সুবিমল বাবু ভীষণ হতাশ হয়ে বসে রইলেন বেশ কিছুক্ষণ। তিনি এখন কি করবেন? তার হাতে আর কি কিছুই রইল না। মেয়েটার জন্য যে গর্বে বুকটা ফুলে যেত। একটা বড় দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে বেরিয়ে এলো সুবিমল বাবুর। খেয়াল করলেন শম্পা দেবী তার পাশটায় এসে দাঁড়িয়েছেন। আমি জানি তুমি খুব হতাশ হয়েছ তিথির কথায়, আমিও খুবই অবাক হয়েছি। বোঝাতে চাইলাম কত, কিছুই তো শুনতে চাইল না। তুমি কি একবার মেয়ের কাছে যাবে? সামনে বসে বোঝালে যদি। না শম্পা, সামনে গিয়ে বোঝালেও বুঝবে না। ও আমার জেদি মেয়ে, এতদিন নিজে যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে, আজও নিজে যেটা ঠিক মনে করবে সেটাই করবে। অতএব শুধু শুধুই আমাদের এই চিন্তা। তিথির ডিসিশনটা মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। এখন ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা, ওই মনীষ ছেলেটি যেন ভালো হয় আর আমাদের মেয়েটাকে যেন ভালো রাখে। তিথি এতদিন নিজের জন্য সঠিক সিদ্ধান্তই নিয়ে এসেছে, কিন্তু এই ডিসিশনটা নেবার আগে একটু তো ভাবা উচিত ছিল। এত বড় একটা সিদ্ধান্ত এরকম হুট করে নেওয়াটা কি ঠিক? ঈশ্বরের কাছে এখন একটাই প্রার্থনা, যেন ওদের নেওয়ার সিদ্ধান্তটা ওদের সুখী করে। তবু একবার চেষ্টা তো করবে বোঝাবার। যদি বোঝাতে পারা যায় তাহলে সেটা তুমিই পারবে, আমার কথা শুনবে না। মায়ের আমার বাবার উপরে যত রাগ। তুমি তিথির সঙ্গে কথা বলো আর ওর থেকে মনীষের নম্বরটা চেয়ে নাও। আমি না হয় একবার ওই ছেলেটার সঙ্গে কথা বলে দেখতে পারি। আচ্ছা, ওরা এখানে কবে আসবে কিছু বলল? না, পরে সব জানিয়ে দেবে বলল। বিথি কি ফোন করেছিল তোমায়? ফিরছে সে? না, এই এবার ফোন করব ওদের। সুবিমল বাবু নিজের ফোনটা খুঁজে নিয়ে বিভোরকে ফোন করলেন, কিন্তু বিভোরের ফোনটা বেজেই চলেছে, কিন্তু ও ফোনটা রিসিভই করছে না। বিরক্ত হয়ে বিভোরকে ছেড়ে বিথিকে ফোন করলেন সুবিমল বাবু। হ্যালো। হ্যাঁ বাবা বলো, তোরা কোথায় রে? এই তো ফিরছি। বিভোর আছে তো তোর সঙ্গে? আমি ফোন করলাম ওর ফোনে কতবার, ধরলই না। না বাবা, আমি একাই ফিরছি, ক্যাবে আছি। ও, কোন জায়গায় আছিস তুই? সুবিমল বাবু দেখলেন বিভোরের ফোন আসছে ফোনে। আমি এই তো রাসবিহারীর কাছে আসছি, তুমি চিন্তা করো না। ঠিক আছে, আয়। বিথি ফোনটা কাটতেই বিভোরের ফোন আসলো সুবিমল বাবুর ফোনে। হ্যালো আঙ্কেল, ফোন করেছিলেন? আমি আসলে বাইক চালাচ্ছিলাম তো তাই। বিথি ফিরেছে? না, বিথি এখন রাসবিহারীর কাছে, এই ফোনে কথা বললাম। ও আচ্ছা, কিছু বলবেন বলে ফোন করেছিলেন কি? হ্যাঁ বাবা, আসলে আমি তোমার সঙ্গে বসে একটু কথা বলতে চাইছিলাম তোমাদের ব্যাপারে। যদি একবার আসতে বাড়িতে। আগেই ফোন করে বলা উচিত ছিল আমার, কিন্তু আমারও ফিরতে দেরি হয়ে গেল তাই। না না আঙ্কেল, কোনো অসুবিধে নেই, আমিও খুব বেশি দূরে এগোইনি। আজ রাতেই ব্যাঙ্গালোর ফিরে যাব তো, তাই বাড়ির কিছু দরকারি জিনিস কেনার ছিল, সেই সবই কেনাকাটি করছিলাম। আমি আসছি এখনই। ঠিক আছে বাবা, সাবধানে এসো। তোমার ফ্লাইট কটায়? 9:50 আঙ্কেল। ও, সে তো বেশ রাত করে পৌঁছবে তাহলে। তাতে কোনো অসুবিধা হবে না আঙ্কেল, উল্টে রাতের ফ্লাইটে আমার সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এসো তুমি, বেশিক্ষণ তোমাকে আটকে রাখবো না। বাড়ি ফিরে সব গুছিয়ে আবার তোমাকে বেরোতে হবে। আসলে তোমার সঙ্গে কথা না বললে আমরা বুঝতেও পারছি না কি করব, তাই। বিথিমাও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, একসঙ্গে বসেই তাহলে কথা বলা যাবে। হ্যাঁ আঙ্কেল, আমি আসছি। বিথি ফেরার আগে বিভোর পৌঁছে গেল ওদের বাড়ি। বিভোর আসতেই সুবিমল বাবু জিজ্ঞাসা করলেন, আরে বিভোর, এসো এসো। দেখো তুমি চলে এলে, কিন্তু বিথি এখনো এসে পৌঁছলো না। বিভোর হাসতে হাসতে বলল, আসলে আঙ্কেল, আমি তো আমার বাহনে এসেছি, তাই একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। আওয়াজ শুনে বিথির ঠাম্মা ও ঘর থেকে বেরিয়ে এলেন। কেমন আছো বাবা? বাড়িতে মা ঠাকুমা দাদু সবাই ভালো আছেন তো? ঠাম্মাকে দেখতেই বিভোর ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, হ্যাঁ ঠাম্মা, সবাই ভালো আছে, শুধু দাদুরই শরীরটা একটু বেশি খারাপ। আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তোমার দাদুর কি হয়েছে? দাদু মাঝে মাঝে বিছানায় ইউরিন করে ফেলছে, বুঝতে পারছে না, তাই এই সব কিনতে হলো। আপাতত চলুক, এমনিতে তো হাঁটাচলা ভালোভাবে আর করতে পারে না, কিন্তু আগে এগুলো সময় বলতো, ইদানিং বলার আগেই করে ফেলছেন।
সুবিমল বাবু দেখলেন বিভোরের হাত ভর্তি জিনিসপত্র। উনি বললেন, বসো বসো, ব্যাগগুলো এখানে রাখো। শম্পা, আমাদের জন্য একটু চা বসাও। বিথির ঠাম্মা ওদের সঙ্গে বসলো। তারপর বলল, তাহলে আজ আমাদের বিথি দিদিকে নিয়ে কোথায় কোথায় ঘুরলে? বিভোর একটু লজ্জা পেয়ে বলল, বেশি দূর যায়নি ঠাম্মা, ওই একটু গঙ্গার ধারে গিয়ে বসেছিলাম। আচ্ছা বেশ, সে মেয়ে যে কোথায় রইল? সুবিমল বাবু বললেন, বিভোর, একটা সত্যি কথা বলো তো, বিথি যদি বিয়ের পর ফাইনাল পরীক্ষাটা দিয়ে তোমার সঙ্গে ব্যাঙ্গালোর চলে যেতে চায়, তাহলে কি ওকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাবে, নাকি তোমার অসুস্থ ঠাকুমা দাদুকে দেখাশোনা করার জন্য এখানেই রেখে দিয়ে যাবে? বিভোর সুবিমল বাবুর এরকম প্রশ্নে বেশ খানিক অবাক হলো। তারপর বলল, দেখুন আঙ্কেল, এটা সত্যি যে আমার ঠাকুমা দাদু অসুস্থ। ওনারা এই বয়সে এসে কাছের মানুষদের সঙ্গ পেতে চাইছেন, কিন্তু বিয়ের পর বিথির ওপর জোর করে তো কিছু চাপিয়ে দেওয়া হবে না। ওর যা মনে হবে ও তাই করবে। বাড়িতে তো আমার ঠাকুমা দাদুকে দেখাশোনা করার জন্য লোকজন আছেই, তাছাড়া মাও তো সবসময় ওদের সঙ্গে থাকে, আর আমিও তো প্রত্যেক মাসেই এখানে আসি। এখন যেমন চলছে আমার বিয়ের পরও সেরকমই চলবে। বিথি আমার ঠাকুমা দাদুকে দেখাশোনা করবে সে ভেবে তো আমি নিশ্চিন্তে ব্যাঙ্গালোরে বসে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। তবে আমি এটা ভেবে পাচ্ছি না বিথি পড়াশোনাটা কেন কন্টিনিউ করবে না। বিথি আমাকে বিয়ে করুক বা না করুক, পড়াশোনা যেন থামায় না। আপনারা ওকে বোঝাবেন যেন পড়াশোনাটা চালিয়ে যায়, নিজের একটা আলাদা পরিচয় গড়ে তোলে। আমরাও চাই বিথি পড়াশোনাটা চালিয়ে যাক, কিন্তু তোমার বাড়ি থেকে কি পড়াশোনা করতে পারবে? বিথির যেখানে থাকতে ইচ্ছে করবে সেখানে থাকবে, যেখানে থেকে পড়াশোনা করতে সুবিধা হবে সেখানে থাকবে। আমি বা আমার মা কোনোদিনও এই নিয়ে কোনো আপত্তি করব না আঙ্কেল, আপনারা নিশ্চিন্ত থাকুন। ব্যাস, আমার আর একটুও চিন্তা রইল না। এবার শুধু বিথিমা হ্যাঁ বললেই একটা দিন দেখে 4 হাত এক করে দিই। সুবিমল বাবু খুশি হয়ে বলে উঠলেন। শম্পা দেবী সবার জন্য চা নিয়ে ঘরে ঢুকলেন। ঠিক সেই সময় দরজায় বেল বাজল। ওই বিথি এসে গেছে বলে সুবিমল বাবু তাড়াতাড়ি দরজা খুলতে গেলেন। দরজা খুলে দেখলেন বিথির চোখ মুখ বেশ থমথমে, ঝড় বয়ে গেছে যেন মেয়েটার ওপর দিয়ে। হাসি খুশি মেয়েটার মুখে যেন অমাবস্যা নেমে এসেছে। সুবিমল বাবু বিথির চেহারা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিরে, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? এরকম চেহারা হয়েছে কেন? বিথি বাবার কথার কোনো উত্তর না দিয়ে বাবাকে পাশ কাটিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। ঘরে ঢুকে বিভোরের দিকে একবার তাকিয়ে ঘরের দিকে চলেই যাচ্ছিল, কিন্তু ঠাম্মা ডাকলো, কিরে দিদি ভাই, কোথায় চললি? এদিকে আয়, বিভোর এসেছে আমাদের বাড়ি, আয় কথা বল বলে মিটিমিটি হাসতে লাগলো। বিথি গিয়ে জড়ো হয়ে বসলো ঠাম্মার পাশটায়। ঠাম্মা বললেন, দিদি ভাই, আমরা সব দিক বিচার বিবেচনা করে বিভোরকে তোমার হবু বর হিসেবে মেনে নিয়েছি। এবার তুমি বলো, আমাদের বিভোর বাবুকে কি তোমার পছন্দ হয়েছে? সারাটা জীবন দুজনে একসঙ্গে কাটাতে পারবে তো? সারাদিন দুজনে কথা বলে কি ঠিক করলে? বিভোর জানে বিথি কি বলবে, তাই সে মাথা নিচু করে চুপ করে বসে রইল। আজ বিভোরের বলা তার অতীতের কয়েকটা কথা বিথি কিছুতে মেনে নিতে পারেনি, তাই তো সে একা একাই বিভোরকে ওখানেই ফেলে রেখে চলে এসেছিল। বিভোর জানত যে বিথি কষ্ট পাবে, তাই তো সে প্রথমে নিজের অতীত সম্পর্কে কিছুই বলতে চায়নি বিথিকে। কিন্তু বিভোর নিজের কাছে নিজে পরিষ্কার থাকতে চেয়েছে। তাতে যদি বিথি বিভোরকে কাছে টেনে না নিয়ে দূরে সরিয়েও দেয়, তাও সে মেনে নেবে, কিন্তু বিথিকে মিথ্যে বলে সম্পর্ক গড়তে পারবে না। আজ বিথি আর বিভোরের বিয়ে, ভীষণ আনন্দের দিন। সেদিনের পর থেকে প্রায় মাস 2 কেটে গেছে। এর মাঝে বিভোর একবার বাড়ি ফিরেছিল। বিথিও বিভোরের হাত ধরে তার হবু শ্বশুর বাড়ি ঘুরে গেছে একবার। বিভোরের ঠাকুমা দাদু তাদের হবু নাতবউকে দেখে ভীষণ খুশি হয়েছেন। বুকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বিভোরের ঠাকুমা নাতবউকে আদর করেছেন। নিজের হাত থেকে সোনার বালা খুলে নাতবউকে পরিয়ে দিয়েছেন। বিথিও মানুষ দুটোর কাছে বসে বসে আদর খেয়েছে, তাদের স্মৃতি উজাড় করা গল্প শুনেছে। তারপর বিভোরের ঘরে গিয়ে বিভোরের সঙ্গে বসে নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনেছে। বিভোরের গরম নিঃশ্বাস বিথির দেহ মন উত্তাল করলেও নিজেকে সামলে নিয়ে বিথি ঘর থেকে বেরিয়ে এসেছে। বিভোরের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। আজ সেই দীর্ঘ অপেক্ষার অবসান। আজ দুজনার 4 হাত এক হতে চলেছে। 2 বাড়িতেই আজ ভীষণ ব্যস্ততা।
এর মধ্যে বিভোরের 4 বার ফোন করে কথা বলা হয়ে গেছে বিথির সঙ্গে। সেদিনের পর থেকে বিথির সঙ্গে কথা না বললে বিভোরের কিছু ভালো লাগে না। সব কথা সবার আগে বিথিকে বলার জন্য অস্থির হয় সে। প্রত্যেক দিনের রোজ নামচা, বিয়ের আলোচনা, শাড়ি গয়নার আলোচনা, এমনকি অফিসের কলিগরা কে কি করছে সেসব আলোচনাও বিথির সঙ্গে চলে। সেদিন বিভোরকে অবাক করে বিথি এই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। বিভোরের প্রশ্ন ভরা মুখ দেখে বিথি একান্তে তাকে বলেছিল, তোমার অতীত আমাদের দুজনের সম্পর্ক শেষ করতে পারবে না বিভোর। আমি তোমাকে তোমার অতীতের কষ্ট বুকে নিয়ে বাঁচতে দেব না। তোমাকে আমার হয়ে আমার সঙ্গে বর্তমানে বাঁচতে হবে। তোমাকে আমি ভালোবাসা দিয়ে তোমার অতীতের সবকিছু ভুলিয়ে দেব বিভোর। তুমি কি সব ভুলে আমার সঙ্গে এগিয়ে যেতে পারবে? বিভোর আর কোনো কথা বলতে পারেনি। বিথিকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলেছিল, আমি পারবো বিথি। আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দেবে না, তবে আমার তখন খুব ভয় হচ্ছিল। তুমি আমাকে ছেড়ে যখন চলে এলে আমার মনে হয়েছিল তোমাকে বুঝি হারিয়েই ফেললাম। হ্যাঁ, সেই মুহূর্তে আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিছুতেই মেনে নিতে পারছিলাম না তোমার কথাগুলো। সারা রাস্তা দু চোখ থেকে আপনা হতে জল পড়েছে, কিন্তু একটা সময় পরে নিজেকে প্রশ্ন করলাম, কেন কাঁদছি আমি? আমি তো কিছু হারাইনি। যার জন্য কাঁদছি সে কি আমার আপন কেউ? আমার চোখের জল উত্তর দিয়েছে আমায়, তুমি শুধুই আমার। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বিভোর। তোমাকে হারিয়ে ফেলার ভয় কেঁদেই চলেছি। পরে কান্না থামিয়ে ভেবেছি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো কিনা। বুঝেছি বিভোরকে ছাড়া বিথি এক পাও এগোতে পারবে না। তাই এই বিথি সান্যালের থেকে তোমার ছাড় পাবার কোনো চান্স নেই। তবে একটা কথা তোমায় বলে দিই মিস্টার বিভোর চ্যাটার্জি, তোমার এই সুদর্শন চেহারার প্রেমে কিন্তু আমি পড়িনি। এই চেহারার পেছনে যে সুন্দর একটা মন আছে, সেই মনটা একটা পুরুষ মানুষকে আদর্শ পুরুষ পরিচয়ে যে চরিত্রটা বর্ণনা করে, সেই চরিত্রটা আমাকে তোমার প্রেমিকা করে তুলেছে। তাহলে আমার চরিত্র, আমার মন, আমার চেহারার থেকেও বেশি সুন্দর বলছো? সেটাই তো হওয়া উচিত, তাই নয় কি? নিশ্চয়ই নিশ্চয়ই। তিথি আগেই জানিয়ে দিয়েছে যে সে বোনের বিয়েতে উপস্থিত থাকতে পারবে না। অফিস থেকে কিছুতেই ছুটি পাওয়া যায়নি। বিথির বিয়ের পর হয়তো দিন কয়েকের জন্য আসতে পারবে। তিথির সঙ্গে মনীষের এখনও রেজিস্ট্রিটা হয়নি, তবে দুজনে একসঙ্গে তিথির ফ্ল্যাটেই থেকে সংসার করছে। বিথির মা মনীষের সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করলেও মনীষকে ফোনে পাওয়া যায়নি। তাই সুবিমল বাবু ও শম্পা দেবী ঠিকই করেছেন, বিথির বিয়েটা ঠিকঠাকভাবে মিটলেই একবার দুজনে মিলে ব্যাঙ্গালোরে তিথি আর মনীষের সঙ্গে আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব ওদেরও বিয়ের ব্যবস্থা করে ফেলবে। বিকেল পেরিয়ে সন্ধে হব সারা বাড়ি আলোয় আলোয় ভরে উঠেছে। সঙ্গে বাড়ির সবার ব্যস্ততাও বেড়ে চলেছে। বিথিকে সাজাবার জন্য মেকআপ আর্টিস্ট কখন থেকে এসে বসে রয়েছেন। বিয়ের জন্য যে হলটা নেওয়া হয়েছে সেটা একদম বাড়ির পাশেই, তাই বাচ্চাদের যাওয়া আসা লেগেই রয়েছে। বিথির বাবার আজ যেমন আনন্দ, তেমনি যেন মনটা একটু খারাপ। তবে একদম সময় নেই মন খারাপ করে বসে থাকার। অনেকটা দায়িত্ব বিকাশবাবু সামলে নিয়েছেন ঠিকই, তবু একটু পরেই পাড়া প্রতিবেশী থেকে সব লোকজন আসা শুরু হয়ে যাবে। সারা বাড়ি জুড়ে সাজো সাজো রব। ছোট থেকে বড় সবাই সাজগোজে ব্যস্ত। বিথির ঠাম্মার আজ নাতনির ঘর থেকে বাইরে বেরোবার নির্দেশ নেই। শম্পা দেবীর শাশুড়িকে বিথির সব গয়নার ভার দিয়ে ঘরে বসিয়ে রেখেছেন। বলেছেন প্রয়োজনে যদি একান্তই বেরোতে হয় তাহলে যেন তার মেয়ে বা নিজেদের কাউকে দায়িত্বে দিয়ে তারপরে ঘর থেকে বের হন। বিথির ঠাম্মা নাতনিকে একটুও চোখের আড়াল করতে নারাজ। তিনি গয়না সহ নাতনি বিথিকেও পাহারা দিতে ব্যস্ত। বিথির ফোন এখন ঠাম্মার দখলে। এতবার বরের সঙ্গে ফোনে কথা বলতে নেই এখন। ঠাম্মা বললেন, মেকআপ করাতে চলে এসেছে তো দিদি ভাই, এখন চুপ করে মুখে ক্রিম লাগিয়ে বসে থাকো। এতবার কি কথা বলছো বরের সঙ্গে? তোমার নাত জামাই বিয়ে করতে আসছে না বিশ্বজয় করতে আসছে আমি বুঝতে পারছি না ঠাম্মা। কি হলো আবার? ছাড়ো, ফোন থাক আমার কাছে। বিভোরবাবু আবার ফোন করলে আমি কথা বলবো এখন, তা সে যতই বিরক্ত হোক। মেকআপ আর্টিস্টটিকে বললেন, ভালো করে সাজিয়ে দিও তো আমার দিদিভাইকে, যেন আমার নাত জামাই আমার নাতনিকে চিনতে না পারে। আমাকে চিনতে না পেরে তোমার নাত জামাই মালাটা তোমার গলাতেই পরিয়ে দেবে এখন, ভালোই হবে তখন। বুড়ি বউকে নিয়ে ভালোই থাকবে সে, বলেই বিথি খিলখিলিয়ে হেসে উঠল। বিথিকে এত হাসি খুশি দেখে ঠাম্মার মনটা ভরে গেল। মনে মনে বললেন, দেখো ঠাকুর, মেয়েটার খুশিতে যেন কারো নজর না লাগে।
বলতে বলতে বিথির ফোনটা বেজে উঠল। বিথি বলল, ওই তোমার নাচ জামাই হবে, ধরো ফোনটা। ঠাম্মা ফোনের লেখা কিছু বুঝতে পারলেন না। ফোনটা ধরে বললেন, এখন আমার দিদিভাইয়ের সঙ্গে কথা বলা যাবে না বিভোর বাবু। দিদিভাইকে আজকের দিনে মন ভরে একটু সাজুগুজু করতে দাও। অপরিচিত একটা কণ্ঠ প্রশ্ন করল, আপনি কি তিথির বাড়ির লোক কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ তিথি, হ্যাঁ হ্যাঁ আমি তিথির ঠাম্মা বলছি। বিথি ঠাম্মার কথা শুনে ঠাম্মার হাত থেকে ফোনটা কানে দিয়ে বলল, কে বলছেন? আমি তিথির অফিসের এক বন্ধু বলছি। আপনি কি তিথির বাড়ির কেউ? হ্যাঁ, আমি ওর ছোট বোন বলছি। আচ্ছা, আপনার বাবা মাকে খবরটা দেবার সাহস পেলাম না, তাই আপনার নাম্বারটাতেই ফোন করলাম। ঠিক আছে, অসুবিধা নেই। কি বলছিলেন বলুন। আপনার দিদি আজ দুপুরে সুইসাইড করার চেষ্টা করেছে, অবস্থা খুবই খারাপ। আপনাদের খবরটা দিতে একটু দেরি হয়ে গেল। আসলে আপনার দিদিকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করাতে করাতে অনেকটা সময় চলে গেল। তারপর আপনাদের নম্বর জোগাড় করে তারপর ফোনটা করতে পারলাম। এখন কেমন আছে দিদি? বিথির গলায় উৎকণ্ঠার ছাপ ফুটে উঠল। ডক্টর এক্ষুনি কিছু বলতে পারছেন না, 24 ঘন্টা না কাটলে কিছু বলা যাবে না বললেন। অনেকটা রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। বিথির আর কথা বলার ক্ষমতা রইল না। সে ফোনটা হাতে ধরেই ঠাম্মার কোলে মুখ গুজে কেঁদে ফেলল। কি হলো, কাঁদছিস কেন? এই মেয়ে, কি হয়েছে বল আমাকে। এমন দিনে কেউ কাঁদে? দেখি মুখটা তোল। কে ফোন করেছিল? তিথির কথা কি বলল? দেখো, মেয়ে কিছু বলে না, না বললে আমি বুঝবো কি করে? তিথি কাঁদতে কাঁদতেই বলল, ঠাম্মা, দিদি। হ্যাঁ দিদি, কি? দিদি হসপিটালে। হ্যাঁ, কেন, কি হয়েছে? দিদি আত্মহত্যা করার চেষ্টা করেছে ঠাম্মা। বলেই আবার বিথি ডুকরে কেঁদে উঠল। সে কি, কেন? জানি না ঠাম্মা। ঠাম্মা বিথিকে বুকের কাছে টেনে নিয়ে বললেন, কাঁদিস না, চুপ কর। তিথি ঠিক আছে তো? কি বললেন ওই ভদ্রলোক? ডক্টর বলেছেন 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না, অবস্থা ভালো নয়। আমাকে এক্ষুনি বাবাকে জানাতে হবে। বিভোরকে বলে দেখি টিকিটের ব্যবস্থা করতে পারে কিনা। দিদি ভাই, শান্ত হও। আজ তোমার বিয়ে, সারা বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। একটু পরে নাচ জামাই চলে আসবে, পাড়া প্রতিবেশীরাও চলে আসবে। এখন এসব কাউকে কিছু বলো না। কি বলছো তুমি ঠাম্মা? ঠিকই বলছি। তুমি যেমন সাজতে বসেছিলে সেরকম আবার বসে যাও। একদম চুপচাপ থাকো, বিয়েটা হয়ে যাক, তারপর যা বলার সবাইকে বলো। ঠাম্মা, দিদির অবস্থা ভালো নয়। আমি সব শুনিও চুপ করে থাকবো? বাবাকে মাকে কিছু বলবো না? না, বলবে না। ওদের এখন বললে ওরাও অস্থির হয়ে যাবে। তোমার বিয়েটার হবে না দিদি ভাই। তারপর সারা বাড়ির লোকজন দিদির আত্মহত্যা নিয়ে আলোচনা করবে, দিদির চরিত্র নিয়ে হাজার কথা বলবে। লোকে কথা বলবে বলে আমি একজন বাবা মাকে তাদের মেয়ের এত বড় দুর্ঘটনার কথাটা বলবো না? দিদির এরকম অবস্থায় আমি কি করে খুশি হয়ে বিয়ে করব ঠাম্মা? আমি কিছুতেই পারবো না। বোকার মতো কথা বলো না দিদি ভাই। এক্ষুনি কি তোমরা পৌঁছতে পারবে? পারবে না তো তাহলে? আর তোমরা পৌঁছেও তো কিছু করতে পারবে না। যা করার ডাক্তাররা করবে। মাঝখান থেকে তোমার জীবনটা থমকে যাবে। তাছাড়া সব ব্যবস্থা হয়ে রয়েছে। বিয়েটা না হলে যে... আজ বিয়ে না হলেও কিছু হবে না ঠাম্মা। বিভোরকে বললে সেও ঠিক বুঝবে। বিয়ে আবার কদিন পরেও করা যাবে। কিন্তু এভাবে দিদির এরকম অবস্থা জেনে আমি বিয়ের বেদিতে বসতে পারবো না। আর তুমি কি করে আমাকে চুপ থাকতে বলছো? জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, আমার ভালো চাও। কিন্তু এখন আমি দিদির অবস্থার কথা ভুলে নিজের ভবিষ্যৎ সাজানোর কথা ভাবতে পারছি না ঠাম্মা। তোমাকে যেমন ভালোবাসি তোমার দিদিকেও তেমনই ভালোবাসি দিদি ভাই। তিথির জন্য আমার বুকটাও কষ্টে ফেটে যাচ্ছে। কিন্তু আমি সব দিক ভেবেই তোমাকে এই কাজ করতে বলছি। তাতে সব দিকই রক্ষা হবে। তুমি একটু শান্ত মাথায় ভেবে দেখো। এই খবর শুনে কেউ কিভাবে শান্ত থাকতে পারে আমি জানি না। আমি এখন অন্য কিছু আর ভাবতে পারছি না। বাবার কাছে যাচ্ছি। এবার বাবা যা বলবে আমি তাই করব। বিথি ঘর থেকে বেরিয়ে গেল বাবাকে খুঁজতে। সুবিমল বাবু তখন ক্যামেরাম্যানের সঙ্গে কি যেন কথা বলছিলেন। বিথিকে আসতে দেখে বললেন, কিরে মা, এমন অর্ধেক সেজে বেরিয়ে এলি কেন? আর চোখ মুখের একই অবস্থা। এখন থেকে কাঁদতে বসে গেলি নাকি? তারপর মেয়েকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বললেন,
মন খারাপ করিস না মা, এরকম দিন তো পৃথিবীর প্রায় সব মেয়ের জীবনেই আসে, আর সব বাবা মাকে এই কষ্টটা পেতে হয়। তবে এই কষ্টের মধ্যেও একটা মিষ্টি সুখ আছে জানিস তো মা। বিথি বাবার বুকে মুখ গুজে হাউ হাউ করে কেঁদে উঠল। সুবিমল বাবু মেয়ের এত কান্না দেখে একটু ভয় পেলেন। কি হয়েছে বিথি, এত কাঁদছিস কেন? বাবা, দিদি। আবার কাঁদতে লাগলো বিথি। কি হয়েছে দিদির? দিদি হসপিটালে, আইসিইউতে। মানে? হ্যাঁ, দিদির অফিসের এক ভদ্রলোক আমার ফোনে ফোন করে জানালো দিদি দুপুরে সুইসাইড করার চেষ্টা করেছে। অবস্থা ভালো নয়, শরীর থেকে অনেক ব্লাড বেরিয়ে গেছে। 24 ঘন্টা না পার হলে ডক্টররা কিছু বলতে পারছেন না। সুবিমল বাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বিথি বাবার কাছে গিয়ে বলল, তুমি চিন্তা করো না বাবা, দিদি একদম সুস্থ হয়ে যাবে। আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব। বিভোরকে ফোন করে বলে দিচ্ছি রাতের ফ্লাইটে টিকিটের ব্যবস্থা করতে। আমরা আজই দিদির কাছে পৌঁছে যাব বাবা। সুবিমল বাবুর গলা দিয়ে আওয়াজ সরল না। তিনি কি করবেন এখন? সেই সময় বিকাশ বাবু সুবিমল বাবুকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছলেন। দুজনের মুখ দেখে বুঝলেন কিছু অঘটন ঘটেছে। এই বিথি, কি হয়েছে? বিথি কাঁদতে কাঁদতে সব কথা পিসি মশাইকে জানালো। বিকাশ বাবু সুবিমল বাবুর কাছে গিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে। আমি আর আপনার বোন দুজনে এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। বিথির বিয়েটা যেন না আটকায় দাদা, একটু কষ্ট করে সম্প্রদানটা করে দিন। আগামীকাল আপনারাও তিথির কাছে পৌঁছে যাবেন। কিন্তু পিসি মশাই, আমি তো এইভাবে বিয়ে করতে পারবো না। আমার বাবা এক বুক কষ্ট নিয়ে আমার বিয়ে দেবে তা আমি চাই না। আমি নিজেও দিদির কাছে যেতে চাই এক্ষুনি। এই বিয়েটা কদিন পরে করলে হবে না? বিকাশ বাবু বিথিকে বোঝাতে চাইলেও বিথি কিছুতেই বুঝতে চাইল না। সে বিভোরকে ফোন করে সবটা জানালো। বিভোর ও বিথির সঙ্গে একমত হয়ে বিয়েটা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল। বিথির ঠাম্মা বিথির পিসিমণির সঙ্গে বাড়িতে রইলেন। বাকি সবাই ভোর রাতে এসে পৌঁছলো ব্যাঙ্গালোরে। হসপিটালে পৌঁছতেই ও ভদ্রলোকটির সঙ্গে দেখা হলো যিনি সেদিন বিকেলে বিথির ফোনে ফোন করেছিলেন। উনি সুবিমল বাবুদের তিথিকে দূর থেকে দেখিয়ে নিয়ে আসলেন। তিথির ওই রকম অবস্থা দেখে সুবিমল বাবু আর শম্পা দেবী কান্নায় ভেঙে পড়লেন। বিথি বাবা মাকে সামলাতে সামলাতে ভদ্রলোকটির থেকে জানল যে ওনার স্ত্রী প্রথম তিথিকে ওই অবস্থায় দেখেন এবং ওনাকে ফোনে জানান। তারপরে উনি তিথিকে এখানে নিয়ে এসে ভর্তি করেন। তিথির বাড়ির লোক কেউ সঙ্গে না থাকায় ওনাকেই হসপিটালে রাতে থাকতে হয়েছে। উনি জানালেন, আগের দিন তিথি অফিস যায়নি। কদিন ধরে তিথির চোখ মুখ যেন অন্যরকম লাগছিল। কাজে তার মন ছিল না। তিনি জানার চেষ্টাও করেছিলেন তিথির থেকে যে কি হয়েছে, কিন্তু তিথি কিছু জানায়নি। উনি আরও বললেন, কাল সকালে তিথি আমাকে ফোন করে বলল ওর শরীরটা ভালো নেই, তাই অফিসে যাবে না। আমার ফ্ল্যাট আর তিথির ফ্ল্যাট সামনাসামনি, একই অফিসে কাজ করছি এতদিন, তাই আমাদের মধ্যে ভালোই একটা সম্পর্ক আছে। বিশেষ করে আমার স্ত্রীর সঙ্গে বেশ ভালোই বন্ধুত্ব তিথির। আমার স্ত্রীর থেকে মাঝে মাঝে এটা ওটা রান্না শিখত। মাস দুয়েক আগে মনীষের সঙ্গে থাকা শুরু করলো হঠাৎ। আমরা একটু অবাকই হয়েছিলাম, কিন্তু সত্যি বলছি কিছু বোঝাতে আমরা চাইনি। তিথি একটা এক্সট্রা চাবি আমাদের কাছে রাখতে দিয়েছিল এমার্জেন্সির জন্য, যদি কোথাও ওর চাবিটা হারিয়ে যায়। কাল দুপুরে আমার থেকে তিথি অফিস আসেনি শুনে আমার স্ত্রী ওর জন্য দুপুরে রান্না কিছু দিতে ওর ফ্ল্যাটে গিয়েছিল। বাঙালি মেয়ে সবসময় এখানকার টক রান্না খেতে পারে না, তাই আমরা মাঝে মাঝেই কিছু ভালো রান্না করলে তিথিকে দিয়ে আসতাম। কিন্তু কাল তিথি কিছুতে দরজা খুলছে না দেখে আমার স্ত্রী আমাকে ফোন করে জানায়। আমি বলি এক্সট্রা চাবিটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে। যদি না দেখতাম তাহলে কি হতো বলুন তো? আমার স্ত্রী ভেতরে ঢুকে তিথির বেডরুমে ঢুকে দেখে তিথি খাটের ওপর শুয়ে, কিন্তু তার হাত থেকে রক্ত ঝরে সারা খাট ভর্তি হয়ে রয়েছে। আমাকে ফোন করতেই আমি আর অফিসের আর একজন গিয়ে তিথিকে এখানে এনে ভর্তি করি। বিথি জিজ্ঞাসা করল, মনীষ তাহলে এখন কোথায়? ভদ্রলোক বললেন, মনীষ সপ্তাহখানেক আগে বাড়ি গেছে, এখনো ফেরেনি। তাকে জানিয়েছেন? হ্যাঁ, ফোন তো করেছি, কিন্তু সে আসতে পারবে না জানিয়েছে। গত পরশু মনীষ অন্য কাউকে বিয়ে করেছে, বলল তো বাড়ির চাপে তাকে বিয়েটা করতে হয়েছে। আমরা তো জানতাম না যে ও নিজের বিয়ের জন্য ছুটি নিচ্ছে, হয়তো তিথিও জানতো না। আমাদের বলে গেল দাদার বিয়ে আছে, বিয়েটা হয়ে যাবার পর হয়তো তিথিকে জানিয়েছে, বা অন্য কোনোভাবে হয়তো তিথি মনীষের বিয়ের ব্যাপারটা জানতে পেরেছে, আর সেটা জানার পর নিজেকে শেষ করে দেওয়া ছাড়া তিথি আর অন্য কিছু ভাবতে পারেনি।
কোনো দিক আর চিন্তা করতে পারেনি। ভদ্রলোক বিথির দিকে তাকিয়ে বললেন, আপনাদেরও তো কাল বিয়ে ছিল, আমরা সবাই জানতাম, কিন্তু আমি আপনাদের খবরটা না দিয়ে থাকতে পারলাম না। যদি কিছু হয়ে যায় তিথির, ভগবান করুক তিথি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তবু ভয় তো লাগেই। আপনাদের বিয়েটা তো মনে হচ্ছে। বিভোর বলল, আমাদের বিয়ে নিয়ে আমরা মোটেও চিন্তিত নই, তিথির জন্যই আমাদের খুব টেনশন হচ্ছে। ডক্টরের সঙ্গে কখন কথা বলা যাবে জানেন? সকাল 8টা 8:30টার আগে তো মনে হয় না কোনো বড় ডাক্তার আসবেন। ততক্ষণ আপনারা আমার বাড়িতে চলুন, রেস্ট নিন একটু, সকালে না হয় আবার। সকাল হতে আর কতক্ষণ, এখানেই ওয়েট করি ডাক্তারবাবুর। আপনি বরঞ্চ এবার বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিন, সারাদিন আপনার খুব ধকল গেছে। পরদিন সকাল 10টা নাগাদ ডক্টরের সঙ্গে কথা বলে জানা গেল যে তিথি এখনও সম্পূর্ণভাবে বিপদমুক্ত না হলেও আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সে নিজেকে বিপদমুক্ত করে নিতে পারবে। তবে তাকে আরও 2 দিন আন্ডার অবজারভেশনে থাকতে হবে। আগামীকাল তিথিকে জেনারেল বেডে শিফট করা হবে। আজ তিথির সঙ্গে যে কোনো একজন দেখা করতে পারবে, তবে পেশেন্টের সঙ্গে একদমই বেশি কথা বলা যাবে না। শম্পা দেবী মেয়েকে চোখের দেখা দেখে বাইরে বেরিয়ে এলেন। তিথি কথা বলার মতো অবস্থায় নেই, সে চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। শম্পা দেবী তিথিকে দেখার পর থেকে চোখের জল থামাতে পারছেন না। মায়ের অবস্থা দেখে বিথির চোখে আবার জল চলে এলো, কিন্তু এবার সে মাকে সামলানোর চেষ্টায় নিজের চোখের জলকে আটকে রাখল। সুবিমল বাবু, শম্পা দেবী ও বিথিকে বিভোর নিজের ভাড়ার ফ্ল্যাটে নিয়ে গিয়ে তুলল। মেয়ের ফ্ল্যাটে সুবিমল বাবু উঠতে চাইলেন না, ওখানে গেলে আরও কষ্ট হবে, তাই আপাতত এই ভাড়ার ফ্ল্যাটই কদিন থেকে যাবেন। বিভোর এই ফ্ল্যাটটায় আরও 2 জনের সঙ্গে শেয়ারে থাকে। বেশ বড় একটা ফ্ল্যাট, আসবাবপত্রে ভর্তি। ডাইনিংটাও বেশ বড়, পার্সোনাল একটা করে রুম, অ্যাটাচ বাথরুম আর ডাইনিংটা কমন। বাকি 2 জন ফ্ল্যাটের বাসিন্দাও ওখানে চাকুরিরত। তারা নিজেরাই বিভোরকে জানিয়ে দিল আপাতত তারা 2 জনে একটা রুমেই থেকে যাবে, তাহলে আর একটা রুম বিভোরা ব্যবহার করতে পারবে। অবাঙালি ছেলে দুটোর ব্যবহার বেশ ভালো লাগলো সুবিমল বাবুর। ভাবলেন সবাই তো আর মনীষ নয়, বর্তমানে মনীষের মতো ছেলেই হয়তো সংখ্যায় বেশি, কিন্তু আমাদের বিভোরের মতো ছেলেও কি কম আছে? তিথি আমার এত বুদ্ধিমতী মেয়ে হয়েও মানুষ চিনতে ভুল করল, নিজের জীবনসঙ্গীকে ভালোভাবে চিনে নিতে পারল না। এত ভালো ছেলে থাকতে এমন একজনকে নিজের সব কিছু ভেবে নিল যে তাকে মিথ্যে বলে অন্য একজনকে বিয়ে করে নিল। রাতটুকু কাটল কোনো রকমে। পরদিন সকালে একটু জলখাবার মুখে দিয়েই ওরা আবার চলে এলো হসপিটালে। গতকাল রাতে বিভোর একবার ফোন করে খোঁজ নিয়েছে তিথির। হসপিটাল থেকে জানিয়েছে তিথি ঠিক আছে এখন। তিথিকে জেনারেল বেডে দিলে প্রথমে সুবিমল বাবু ও শম্পা দেবী তিথির সঙ্গে দেখা করতে গেলেন। রুমের ভিতরে সুবিমল বাবুরা ঢুকতেই তিথির চোখ পড়ল বাবা মায়ের দিকে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে শুয়ে রইল সে, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। নার্স এসে বলে গেলেন, পেশেন্টকে বেশি কথা বলাবেন না। সুবিমল বাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এখন ঠিক আছিস তো মা? শম্পা দেবী বললেন, বাবা মাটার কথা একবারও ভাবলি না মা? তিথি কিছু বলল না, শুধু কেঁদে গেল অন্যদিকে চেয়ে। সুবিমল বাবু বললেন, তুই তো আমার সাহসী মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, এইটুকুতে হার মেনে নিলি? মাথায় হাত বোলাতে বোলাতে তিনি আবার বললেন, কাঁদিস না মা, আমরা তো তোর সঙ্গেই আছি, সব ঠিক হয়ে যাবে। তিথি বাবা মায়ের দিকে ঘুরে তাকালো, বাবার দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করো বাবা, তুমি ঠিকই বলেছিলে, আমি শুধু নিজের কথাই ভাবি, কারো জন্য ভাবি না, আমি খুব স্বার্থপর। ও সব বলে না মা, নিজেকে এত ছোট ভাবে না, কিচ্ছু হারাইনি, দেখ সব কিছু আছে, যা ছিল তোর সব আছে, যা তোর ছিল না তাকে কি জোর করে রাখা যায় মা? বাবা। তিথি আবার কাঁদতে লাগলো। শম্পা দেবী বললেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা মা, আমরা বাড়ি ফিরে যাই সবাই মিলে। বিথি বিভোর নিচেই রয়েছে, আমরা নিচে নামলে ওরা আসবে তোর সঙ্গে দেখা করতে। তোর অফিসে জানিয়ে দিস ছুটির কথা, এখন মাস 2 পুরো বাড়িতে রেস্টে থাকবি আমার কাছে। তোর খবর শুনে আমরা ওই দিন রাতেই এখানে চলে আসি। তোর ফোনটা ওই ভদ্রলোক সেদিনই আমাদের কাছে দিয়ে দিয়েছেন, নে ধর, আগে অফিসে জানিয়ে দে। আচ্ছা, জানিয়ে দেব। এখনই বল ছুটির কথা, আমার সামনে বল। মা। তিথির মুখে একটু হাসি ফুটল যেন।
মা বাবা নিচে নেমে আসলে বিথি আর বিভোর উঠল তিথির সঙ্গে দেখা করার জন্য। তিথি এখন একটু মাথা তুলে বসে রয়েছে। তিথির ঘরে ঢুকতে তিথির হাসি মুখটা দেখে বিথির মনটা শান্ত হলো যেন। দিদি এখন কেমন আছিস? হাতের ব্যান্ডেজটা দেখে বলল, খুব ব্যথা আছে এখনো? কেন যে এমন করলি দিদি? আমাদের কথা একবারও ভাবলি না? বাবা মা ঠাম্মা, তোকে ছাড়া আমরা থাকতাম কি করে? তিথি মুখে হালকা হাসি রেখে বলল, সব কেমন ওলট পালট হয়ে গেল বিথি। আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমি ভীষণ একা। আমার কেউ নেই এই পৃথিবীতে। এতদিন এতজন আমাকে ভালোবেসেছে, আমাকে নিজের করে পেতে চেয়েছে। আমি তাদের দিকে একবার চেয়েও দেখিনি, কিন্তু আজ আমি যাকে সম্পূর্ণ নিজের করে পেতে চাইলাম সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল বিথি। বিভোর বলে উঠল, ব্যাস, পুরনো কথার একদম নয়। বিথি, তুমিও এসব আর বলবে না। তিথি, অতীত ভুলে এগোতে হবে তোমাকে। এসব ভাবলে শুধু কষ্ট ছাড়া আর তো কিছু পাওয়া যাবে না। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। এরকম কিছু ভুল প্রত্যেকটা মানুষই করে, কিন্তু সেই জন্য তো তাদের জীবন থেমে যায় না। তারা যদি ভাবে তার করা ভুলটার জন্য তার মরে যাওয়াই ঠিক, তাহলে তার মতো বোকা কিন্তু আর এই পৃথিবীতে আর কেউ নেই। কারণ জীবনটা অনেক বড়, আর নিজের করা ভুল শুধরে নেওয়ার জন্য জীবন আমাদের অনেক সুযোগ দেয়, অনেক সময় দেয়। এমন তো নয় যে ওই মনীষ ছাড়া পৃথিবীতে আর কোনো ছেলে নেই। তিথি, তার জন্য বাঁচো যে তোমাকে চায়, তোমাকে ভালোবাসে। ভালোবাসা পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি সত্যি খুব ভাগ্যবান যে বিথির অগাধ ভালোবাসা পেয়েছি। তুমিও সঠিক ভালোবাসার সন্ধান পাবে তিথি, শুধু কিছুটা সময়ের অপেক্ষা। এমন একজন নিশ্চয়ই আসবে তোমার জীবনে যে তোমার শরীর ও মনের ক্ষত সারিয়ে দেবে খুব তাড়াতাড়ি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য তোমাদের বিয়েটা, আমার তখন মাথায় আর কিছুই আসছিল না। সত্যি বলছি, আমি ভীষণ লজ্জিত। তোমাদের এত দিনের স্বপ্ন আমার জন্য। আমাদের স্বপ্ন তো আমাদের কাছে সুরক্ষিত আছে তিথি, শুধু তাকে আরও কিছুদিন নিজেদের মনের মধ্যে লালন পালন করতে হবে, এই যা। নয়তো আর তেমন কিছু তো ক্ষতি হয়নি আমাদের। তোমরা বিয়েটা করে নিলেই পারতে। এখানে আমাকে তো তন্ময়দা হসপিটালে অ্যাডমিট করেই দিয়েছিল। এভাবে বিয়ে ফেলে কেউ ছুটে আসে? বিথিটা তো আগাগোড়া বোকা, তুমি ওর বোকামিতে সাথ দিলে। বিথি বোকা নয় তিথি, বিথি খুব ভালো মনের একটা মেয়ে যে তোমাদের সবাইকে খুব বেশি ভালোবাসে। ভালোবাসাটাকে কি বোকামি বলবে? ঠিকই বলেছ বিভোর, বিথি খুব ভালো মেয়ে। আমি ওর মতো হতে পারলাম না, তাই হয়তো আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল। কাউকে কারো মতো কেন হতে হবে? তিথি আর বিথি এক হয়ে গেলে আমরা তো দুজনকে আলাদা করে চিনতে পারবো না। তিথি তিথির মতো সুন্দর, বিথি বিথির মতো, তাই তো বিথি? একদম। দিদি, তোর মতো মেয়ে কটা আছে রে? এত ইন্টেলিজেন্ট, এত সুন্দরী। আমার বাবা মায়ের, আমাদের বাড়ির সবার গর্ব তো তুই। চল তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, মনে হচ্ছে কালই তোর ছুটি হয়ে যাবে। আমরা সকলে মিলে বাড়ি ফিরে যাব, আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে। পরদিন তিথির ছুটি হলো হসপিটাল থেকে। ডক্টর আলাদা করে বিথি ও বিভোরের সঙ্গে কথা বলে জানালেন পেশেন্ট যেন কোনো মতেই কোনো রকম মনোকষ্ট না পায়। একবার সুইসাইড করতে যাওয়া মানুষ কিন্তু সুযোগ পেলে বারবার সুইসাইড করতে চাইতে পারে, কারণ এই সময়টাই ওই মানুষটি ভীষণভাবে নিজেকে একা মনে করে। তাই আপনারা সব সময় ওর সঙ্গে থাকবেন, কখনো কোথাও ওনাকে একা ছাড়বেন না। রাতে অবশ্যই ওনার সঙ্গে কেউ না কেউ থাকবেন, ওনাকে সব সময় বোঝানোর চেষ্টা করবেন আপনারা সব সময় ওর পাশে আছেন। ওর ঠিক ভুল বেশি বিচার করতে যাবেন না। শুধুমাত্র আপনাদের সাপোর্ট আপনার দিদিকে একটা নতুন জীবন দিতে পারে। ওষুধের সঙ্গে সঙ্গে ওনার মনের চিকিৎসারও দরকার, তাই একজন ভালো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তিথি নিজের ফ্ল্যাটে গিয়ে নিজের প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র গুছিয়ে নিল। তারপর সবার সঙ্গে বিভোরের ফ্ল্যাটে গিয়ে উঠল রাতটুকু কাটানোর জন্য। পরের দিন সকাল 7:30টায় কলকাতার ফ্লাইট। আজকের পর্ব এই পর্যন্তই থাক। কাল দুপুর 12:45-এ আমার এই চ্যানেলে এর অন্তিম পর্ব আপলোড করা হবে। অনেকেই বলছেন যে বড় পর্ব দিলে গল্প হারিয়ে যায়। আপনারা সাবস্ক্রাইব তো করেছেন, কিন্তু তার পাশে নোটিফিকেশনের যে বেল আইকনটা, ওটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিওটা আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর গল্পটা কেমন লাগছে জানাবেন কিন্তু। ধন্যবাদ।